ইভেন আপনি রথচাইল্ডের যতগুলো সিক্রেট ফাইলস আছে, যতগুলো সিক্রেট ডক আছে, মানে ওইটা যদি জাস্ট খালি মানে প্রথম পেজের লিফলেটটা পর্যন্ত দেখেন, এবং ইফ আই সে এটা আপনি জিপিটি থেকে উত্তর পাবেন না, ইভেন জেমিনি থেকে উত্তর আপনি পাবেন না। দ্য থিং ইজ কি জানেন, ইহুদিদের জন্য আমরা একটা আলাদা রাষ্ট্র চাচ্ছি, এবং সেটা কিছুই না, ফিলিস্তিন দখল করতে হবে। ব্যাংক থেকে লোন নিত, ঠিক আছে? এই যেই ইহুদিদের হেল্প নিত তাদেরকে বলা হয় হচ্ছে কোর্ট জিউ। এই কোর্ট জিউদের একজন ছিল হচ্ছে রথচাইল্ডের ওই যে প্রথম মেম্বার, যার নাম হচ্ছে। আমাদের হিস্ট্রি যখন আমরা পড়ছি, আমরা কিন্তু এই নেপোলিয়নকেই অনেক বেশি বীর হিসেবে চিন্তা করছি, বাট এক কথায় সে কিন্তু একটা কাপুরুষ ছিল, কারণ সে আশপাশের এরিয়াতে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু দি অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস। আমরা একটু বিলম্ব হয়ে গেছে রাইট এপিসোডটা দিতে, এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কিছু কাজের চাপে এটা করা হয়ে ওঠে নাই। তবে আজকে এই যে এপিসোডটা আছে, এই এপিসোডটাতে আমি একটা কাইন্ড অফ বলতে পারেন একটা ব্লু প্রিন্টের এক্সপ্লেনেশন নিয়ে আসছি। অ্যান্ড এই জিনিসটার প্রশ্ন আমি আসলে অনেক দিন ধরে পাচ্ছিলাম। আমাদের এপিসোড 1 যেটা ছিল সোহাগ ভাইয়ের 3টা প্রশ্নের উত্তর, ওইখানে আমি একটা ফ্যামিলি নিয়ে কথাবার্তা বলছিলাম খুবই সংক্ষেপে, সেটা হচ্ছে রথচাইল্ড ফ্যামিলি। রথচাইল্ড ফ্যামিলিকে আমি বলেছিলাম যে এই ফ্যামিলিটা মূলত টোটাল যে ইলুমিনাটি সিস্টেম থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম, সুদের কারবারি, ইভেন আজকে আরও একটা তথ্য আপনাকে আমি জানাই দিচ্ছি, সেটা হচ্ছে ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন যে ওয়ারটা আমরা দেখি, এইটার পিছনে একদম মেইন যে মানে যে গুটিগুলা চালছে, এটা হচ্ছে এই ফ্যামিলিটা। এগেন আমি তারপরে ওই ভিডিওটাতেও আমি এক্সপ্লেইন করছিলাম ওই এপিসোডে যে রথচাইল্ড ফ্যামিলি যে এক্স্যাক্টলি দ্য ফাইনাল বস, ব্যাপারটা আসলে এরকম না। তার পিছনে একটা বেশ পাওয়ারফুল সিস্টেম আছে, আমি এটা আগেই বলেছি। এই ভিডিওটাতে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। তবে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে কথায় ঘুরে ফিরে অনেকবার রথচাইল্ড ফ্যামিলির কথা আমাদের আশপাশে আসতেছে, অ্যান্ড আমার কাছে মনে হয় এই একটা ফ্যামিলির যদি আমরা জাস্ট কিচ্ছু না ইতিহাসটা ধরে টান দেই, তাহলে আমরা মোটামুটি হোল ব্যাংকিং সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডার থেকে শুরু করে যত কিছু না জানার আছে সব চলে আসবে। তো এই ভিডিওটার বেসিক্যালি এই একই ভিডিওতে দুইটা ছোট ছোট পার্ট হবে আর কি, একই ভিডিওতে। তো প্রথম 7 থেকে 10 মিনিট আমরা কথাবার্তা বলবো রথচাইল্ড ফ্যামিলির একদম বেসিক ইতিহাসটা নিয়ে, যেটা আপনি হয়তো উইকিপিডিয়াতে করে দেখতে পারেন, বাট আপনার কাছে একটু অগোছালো লাগতে পারে। আমি চেষ্টা করব এটাকে একটু গোছায় বলে দেওয়ার, গল্পের ছলে, বিকজ আপনার জানা দরকার কিভাবে সবগুলো একটার পর একটা ঘটনা জুড়ছে। এটা হচ্ছে পোর্শন নাম্বার 1। এই ভিডিওরই সেকেন্ড পোর্শনে, মানে এই ভিডিওতেই বলবো, সেকেন্ড পোর্শনে আমরা কথাবার্তা বলবো নিউ ওয়ার্ল্ড অর্ডার নিয়ে, যেটা থেকে সব কিছুর উৎপত্তি শুরু। চলেন আমরা ভিডিওটা শুরু করি। সো প্রথমত আপনি বুঝতেই পারতেছেন এই ভিডিওটাতে আমরা একটা কনসেপ্ট আনার চেষ্টা করতেছি, দ্যাট ইজ ইসরায়েল ভার্সেস প্যালেস্টাইন। তো প্যালেস্টাইনকে আমরা ফিলিস্তিন বলি। তো প্যালেস্টাইন অ্যাকচুয়ালি কার দখলে ছিল, এটা নিয়ে যদি আমরা একটা প্রশ্ন করি, তাহলে লজিক্যাল যেটা, সেটা আমি আপনাকে কিছু ব্যাপার বলে রাখতে হয়। সেটা হচ্ছে জায়োনিস্ট যারা আছে, অর্থাৎ ইহুদি যারা, এই জায়োনিজমের একটা খুব কোর পার্ট হচ্ছে ন্যাশনালিজম। ন্যাশনালিজমের বাংলা হচ্ছে জাতীয়তাবাদী। অর্থাৎ যারা জেনারেলি জায়োনিস্ট, তারা বিলিভ করে যে ফিলিস্তিন নামক যে জায়গাটা আছে, এই জায়গাটা হচ্ছে তাদের পূর্বপুরুষদের সম্পত্তি, অর্থাৎ তারা এখানে থাকাটা ডিজার্ভ করে, এটা তারা মনে করে আর কি। বাট আমরা যদি অ্যাকচুয়াল হিস্ট্রি একটু টান দেই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যিনি থাকতেন, অ্যান্ড আমাদের অনেক পাওয়ারফুল একজন ওয়ারিয়ার, ইসলামের একজন খলিফা, উনি এই যে ফিলিস্তিন নামক যে এরিয়াটা আছে, এই এরিয়াটা বাইজেন্টাইন নামক একটা জাতির কাছ থেকে তিনি উদ্ধার করে নিয়ে আসেন, অর্থাৎ সেখানে তিনি ইসলাম প্রতিষ্ঠা করেন। এবং হিস্ট্রি আপনাকে কি খাওয়াচ্ছে ওইটার দিকে যদি আপনি কান না দিয়ে আমাদের ইসলামিক হিস্ট্রিটা দেখেন, তাহলে আপনি এই জিনিসটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন যে যেই টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্যালেস্টাইন নামক প্লেসটা বাইজেন্টাইনদের হাত থেকে উদ্ধার করে, ওই টাইমে ওই এরিয়াতে যারা ইহুদি ছিল, অর্থাৎ যারা জায়নিস্ট ছিল, মানে আজকালকার ইসরায়েলরা যাদের বংশধর, তারা অনেক খুশি হয়েছিল, কারণ এই বাইজেন্টাইন তাদের উপর অনেক বেশি অন্যায় অত্যাচার এবং জুলুম করতো। এবং ওই টাইমে কিন্তু এই জায়নিস্টরাই তখন সংখ্যালঘু ছিল। এটা হচ্ছে প্রথম কাহিনী, যে দিস প্লেস অলওয়েজ বিলং টু দ্য প্যালেস্টাইনিয়ানস। ঠিক আছে, এটা কখনোই ইসরায়েলের কোনো প্লেস না, এটা জাস্ট আপনাকে হিস্ট্রি খাওয়াচ্ছে। এবং আপনি অবাক হয়ে যাবেন যখন আপনি চ্যাট জিপিটি করবেন, এটা আপনাকে এমন ডিপ্লোম্যাটিক অ্যান্সার দেবেন, আপনি জীবনেও এটার উত্তর বের করতে পারবেন না। এটা করার জন্য যে আমি আপনাকে বললাম না ব্লু প্রিন্ট, এটা কিন্তু জাস্ট একটা সিঙ্গেল পেজ, পিছনের পেজে হাবিজাবে লেখা, এটা মানে এইটার সাথে জরুরি কিছু না, এই সিলেবাসের সাথে মানে
এই এপিসোডের সাথে জরুরি কিছু না, জাস্ট এক পেজে আমি জিনিসটাকে গুছায় রাখছি। এটা আমার লিটারালি 2 থেকে 2.5 বছর হবে এই রিসার্চটা আমার করা। অ্যান্ড এইটার ভিতরে না পুরো সত্যটা লুকানো আছে। আমি একদম লাইন বাই লাইনে যাবো, দ্যাটস আমি একদম একটা ব্লু প্রিন্ট আকারে লিখে নিয়ে আসছি যে ওরা কি করছে। সো ঠিক আছে, সো দ্যাটস দ্য বিগিনিং অফ ইট আর কি। ঠিক আছে, যে এই জায়নিজম বিলিফ তারা মনে করে পূর্বপুরুষদের জমি তাদের, বাট এই পূর্বপুরুষদের জমিটা আসলে অনেক আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দল, যেটা মানে নট ইভেন জায়নিস্ট, বাইজেন্টাইন একটা জাতি, তাদের কাছ থেকে উদ্ধার করছিলেন এবং সেখানে সত্যের ধর্মটা প্রচার করছিলেন, সত্য প্রচার করছিলেন, প্রতিষ্ঠা করছিলেন। সেটা কোনোভাবে কিন্তু তাদের পূর্বপুরুষদের জমি টমি না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে প্রথম একটু জানে রাখলাম। এবার আমরা গল্পে চলে যাই। গল্প হচ্ছে রথচাইল্ড ফ্যামিলিটা আসলে কারা। রথচাইল্ড ফ্যামিলি যাকে দিয়ে শুরু হয়েছে তার নাম হচ্ছে, নামটা খুব কঠিন, মেয়ার অ্যামশেল। মেয়ার অ্যামশেলের জন্ম হচ্ছে 1700 সালের আশপাশে। জাস্ট এতটুকু মনে রাখলে আমাদের হচ্ছে উনি কে ছিলেন। তখন ওই মুহূর্তেই কিন্তু পৃথিবীতে মোটামুটি ব্যাংকিং সিস্টেম ছিল, আজকের মতো এতটা করাপ্টেড হয় নাই, বাট ছিল। এবং উনি একজন ব্যাংকার ছিলেন। তার সাথে উনি আরও একটা জিনিস ছিলেন যেটাকে বলা হয় কোর্ট জিউ। কোর্ট জিউ, কোর্ট জিউ মানে কি? দেখেন নামের মধ্যে জিউ আছে, মিনস এখানে ইহুদি জড়িত। বেসিকলি উনি যে টাইমটাতে জন্ম নেন ওই টাইমে খ্রিস্টানদেরকে জেনারেলি কোনো ব্যাংক লোন দিতে চাইতো না, কোনো ইনভেস্টমেন্ট দিতে চাইতো না, মানে তাদের প্রতি একটা কাইন্ড অফ অত্যাচার করা হইতো। তো তখন এই খ্রিস্টানরা কিছু ইহুদিদের হেল্প নিয়ে ব্যাংক থেকে লোন নিত। ঠিক আছে, এই যেই ইহুদিদের হেল্প নিত তাদেরকে বলা হয় হচ্ছে কোর্ট জিউ। এই কোর্ট জিউদের একজন ছিল কে? একজন ছিল হচ্ছে রথচাইল্ডের ওই যে প্রথম মেম্বার, যে যার নাম হচ্ছে মেয়ার অ্যামশেল। তো উনি এই কাজটা যখন করতেছিলেন, স্বাভাবিকভাবেই ব্যাংকের সাথে জড়িত বড় বড় কাজ করতেছেন, খুব তাড়াতাড়ি কিন্তু সে সম্পদের মালিক হওয়া শুরু করে। হ্যাঁ, এটা মানতে হবে যে সে, তার বুদ্ধি খুব ক্রুকড, তবে সে ফিন্যান্স বুঝতো আর কি। মানে ফাউল আজে বাজে বুদ্ধি টুদ্ধি তার মাথায় খুব ভালো মতো ছিল। তো সে খুব তাড়াতাড়ি না তার সম্পত্তি গড়া শুরু করে। তো যখন সে সম্পত্তি গড়া শুরু করতেছে, তার যখন প্রজন্মগুলো আসা শুরু করে, তার 5টা ছেলে ছিল এবং সে একটা নিয়ম করে বা একটা উইল করে, সেটা হচ্ছে তার সম্পত্তির মালিক শুধুমাত্র পুরুষ সন্তানেরাই হবে, অর্থাৎ কন্যা সন্তানরা কোনো সম্পত্তি পাবে না। ব্যাখ্যাটা কি? তার ব্যাখ্যা হচ্ছে এটা ছিল যে কন্যা সন্তান তো যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে ফেলে, তাহলে ওই ছেলেও তো রথচাইল্ডের সম্পত্তি পেয়ে যাচ্ছে না। তাই ওনার উদ্দেশ্য ছিল যেন তাদের মধ্যে কাজিন ম্যারেজটাই চলতে থাকে, অর্থাৎ কাজিনদের মধ্যে যেন বিয়ে শাদী হইতে থাকে। ঠিক আছে, সো দ্যাট সম্পত্তিটা যেন নিজেদের মধ্যেই থাকে। এই পর্যন্ত আমরা ধরে নিলাম তারা করতেছে। এরপরে যেটা করলো সেটা হচ্ছে উনি তার যে 5টা সন্তান আছে তাদেরকে সাফিসিয়েন্ট ওয়েলথ দিয়ে 5টা ভেরি ইম্পর্টেন্ট প্লেসেসে পাঠিয়ে দেন, মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ টোটাল ওয়ার্ল্ডটাকে আপনার কন্ট্রোল করার জন্য যে 5টা প্লেসে যাওয়া দরকার সেরকম। আমি কয়েকটা নাম নেই, বুঝে যাবেন। ইটালি, ফ্রান্স, অস্ট্রিয়া, ইংল্যান্ড, এরকম জায়গায় তারা পাঠায় দেন। এবং ওইখানে যায় তাদের এই ওয়েলথগুলো দিয়ে সে বিভিন্ন প্রকারের ব্যাংক স্থাপন করা শুরু করে, যেটার সেন্ট্রাল ব্যাংকটার নাম ছিল রথচাইল্ড অ্যান্ড কং। এইটা ছিল, বলা হয়, মানে এটা আর্গুয়েবলি সেড যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেম, একদম ফার্স্ট। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি নর্মাল এই ঘটনা ঘটতেছে। আমরা যদি এই দিক দিয়ে আরেকটু স্লাইড করে একটু ঘটনা দেখি, মানে এই রথচাইল্ড লোকটা বা এই পুরো ফ্যামিলিটা এত জায়গায় জড়িত, আমাকে ঘটনা টেনে আসতে হবে। তো 1799 সালের দিক থেকে কিন্তু নেপোলিয়ন হচ্ছে গিয়ে আপনার অ্যারাব যে এরিয়াটা, মানে অ্যারাবদের কন্ট্রোলে যে এরিয়াটা ছিল সেই এরিয়াটা অ্যাটাক করা শুরু করে। নেপোলিয়ন খুব একটা ভালো মানুষ ছিল না, অ্যান্ড তখন থেকেই ফ্রেঞ্চ ভার্সেস ইংল্যান্ড এই ওয়ারগুলা খুবই পপুলার চলতেছিল। তো এই নেপোলিয়ন যখন অ্যারাব অ্যাটাক করে তখন উনি একটা জিনিস খেয়াল করতেছিলেন যে প্যালেস্টাইন এরিয়াটাতে যে মুসলিমরা আছে তারা তার যে মিথ্যা শাসন ব্যবস্থা তার প্রতি খুব বড় একটা থ্রেট। দ্যাটস ওয়াই সে প্রপোজ করা শুরু করে যে প্যালেস্টাইন এরিয়াটা আসলে ফিলিস্তিনিদের থাকার দরকার নাই, এখানে ইহুদিরা চলে আসুক, ইসরায়েলের লোকজন আসুক, এইখানে আসলে আমরা একটা দখল করে ফেলি, এরকম একটা চিন্তাভাবনা সে করা শুরু করে। তবে নেপোলিয়ন খুব যে বুদ্ধিমান মানুষ ছিল এরকম না, তার ম্যাক্সিমাম বুদ্ধি হচ্ছে গিয়ে চিকন বুদ্ধি টাইপের ছিল। তো উনি যুদ্ধ বেশ করছে কিন্তু খুব একটা সফল হয় নাই। একটা আইরনিক্যাল পার্ট দেখবেন, আমাদের হিস্ট্রি যখন আমরা পড়ছি আমরা কিন্তু এই নেপোলিয়নকেই অনেক বেশি বীর হিসেবে চিন্তা করছি, বাট এক কথায় সে কিন্তু একটা কাপুরুষ ছিল। কারণ সে আশপাশের এরিয়াতে নিজে না যেয়ে চিন্তা করতো যে এখান থেকে যেন মুসলিমগুলো সরে যায়, ইহুদি যেন ঢুকে, সো দ্যাট তার শাসন ব্যবস্থা যেন স্ট্রঙার হয়। এবং এই যে নেপোলিয়নের আমলে যে ওয়ারগুলো হইতো, এটা নিয়ে খুব একটা ফানি থিং প্রচলিত আছে, আপনি জানলে অবাক হয়ে যাবেন যে এই যে রথচাইল্ড ফ্যামিলি এতদিনে, আমি কিন্তু গল্প বলতে অনেক দূর চলে আসছে, ঠিক আছে।
সো মানে অর্থাৎ প্রথম যে রথচাইল্ড যে লোকটা ওনার অলমোস্ট মরার বয়স হয়ে গেছে এরকম ঠিক আছে, মানে ফার্স্ট গায় মেয়ার অ্যামশেল মুখস্থ করে ফেলছি ওই লোক যে কাজটা করতো সেটা হচ্ছে, ধরেন নেপোলিয়ন ওয়ার বেসিক্যালি হইতো কি, জেনারেলি কি হইতো, ফ্রান্স আর ইংল্যান্ডের মধ্যে মারামারি, মানে ফ্রেঞ্চ আর ব্রিটিশ এই তো যুদ্ধ। তো উনি করতো কি, এই দুইটা পার্টিরই ফান্ডিং দিত মানে আইনও আপনার কাছে ফানি লাগতে পারে, বাট উনি এই দুইটা পার্টিকেই ফান্ডিং দিত। ফান্ডিং দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে উনি যেহেতু ব্যাংকিং এর সাথে জড়িত, অর্থাৎ যে আমাদের এখন যে সুদি ব্যাংকিং সিস্টেম এটার সাথে জড়িত, আমাদের এখনকার যে স্টক সিস্টেম, স্টক শেয়ার, এটার সাথেও তিনি জড়িত ছিলেন। তো উনি যেহেতু দুইটা পাশে টাকা ইনভেস্ট করা লোক, সে খুব ইজিলি শেয়ার মার্কেটটা ম্যানিপুলেট করতে পারত। এটার খুব একটা মানে লাইক ক্লিয়ার উদাহরণ আপনি পাবেন ব্যাটল অফ ওয়াটারলুতে। ব্যাটল অফ ওয়াটারলুর একটা খুব মজার কাহিনী আছে। কাহিনীটা কি হয়, ফ্রেঞ্চ আর ইংল্যান্ডের ফাইট হচ্ছে, মানে ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ ফাইট হচ্ছে, ঠিক আছে, তুমুল ফাইট। তো এখন ব্রিটিশদেরও লোক লাগানো আছে গোয়েন্দা বাহিনী, ফ্রেঞ্চেরও লোক লাগানো আছে যুদ্ধক্ষেত্রে। তখন তার এরকম ইন্টারনেট ছিল না, তো হয়তো কি তারা বিভিন্ন গোয়েন্দা বাহিনী পাঠায় রাখতো যুদ্ধক্ষেত্রের আশপাশে। তাদের কাজ কি, তাদের কাজ হচ্ছে খোঁজ নিয়ে আসা যে যুদ্ধের আপডেটটা কি। তো রথচাইল্ড যেহেতু খুব চতুর টাইপের লোক, সে যেটা করছিল, সে এই যে এত টাকা পয়সা কামাচ্ছে এর মাঝখান দিয়ে সে একটা তার কুরিয়ার সিস্টেম, লাইক ডেলিভারি সিস্টেম টাইপ, লাইক বড় বড় জাহাজ অ্যান্ড অল এগুলা ক্যারি করতেছে অ্যান্ড অল অনেক কিছু। আরও একটা ব্যাপার যেটা, সেটাকে বলা হয় হয়তো তার একটা গোয়েন্দা বাহিনী ছিল, যাদের ট্রান্সপোর্টেশন ছিল তখনকার মানে তখনকার পৃথিবীতে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ট্রান্সপোর্টেশন, অর্থাৎ তারা নিউজ খুব তাড়াতাড়ি পরিবহন করতে পারত। তো এগেইন রথচাইল্ডের যে লাইক স্বভাব, সে দুই পাশেই ফান্ডিং দিছে, অর্থাৎ ফ্রেঞ্চ যেন ইংল্যান্ডকে আক্রমণ করে এই জন্য ফ্রেঞ্চকে টাকা দিছে, ইংল্যান্ড যেন ফ্রান্সকে আক্রমণ করে এই জন্য ইংল্যান্ডকেও টাকা দিচ্ছে, দুই পার্টিকে টাকা দিয়ে বসে আছে। বিকজ তার চিন্তা হচ্ছে যেই দলে জিতুক আমি জিতবো, যে পাশে জিতুক আমি জিতবো, এটা হচ্ছে তার ধান্দা। এখন সে তো গোয়েন্দা বাহিনী ওখানে পাঠায় রাখছে। তো মোটামুটি যখন অলমোস্ট ইংল্যান্ড জিতে জিতে যাচ্ছে, এমন পয়েন্টে কি হবে, এমন পয়েন্টে হচ্ছে ইংল্যান্ডের সাইড থেকে গোয়েন্দা বাহিনী যে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টারকে জানাবে যে ভাই আমরা জিততেছে। ওরা জানানোর আগে, লিটারালি এই যুদ্ধ জেতার 24 ঘন্টা আগে, রথচাইল্ড তার গোয়েন্দা বাহিনী দিয়ে ইংল্যান্ডের মানে ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে জানায় দেয় যে আপনারা ফ্রেঞ্চের এগেনস্টে জিতে যাচ্ছেন, অতটুকু টেরিটরি আপনার। এবং এই ঘটনা যে ঘটবে সে যেহেতু আগে থেকেই জানতেছিল, তো আগে থেকে সে ওই যে যুদ্ধ নামলে কি হয়, যুদ্ধ হইলে কি হয়, স্টকের প্রাইস ওঠানামা করে, শেয়ারের প্রাইস ওঠানামা করে, তো এগুলো সে আগে থেকে কিনে রাখছিল। তো যখন আস্তে আস্তে করে শেয়ারগুলোর ভ্যালু বাড়তে থাকে, যখন ইংল্যান্ড জিতে গেছে, ঠিক আছে, তখন ওই শেয়ারগুলাই উনি লিটারালি 40% প্রফিটে সেল করে। অ্যান্ড দ্যাট ওয়াজ দেয়ার বিগেস্ট জাম্প, যখন তারা একদম মানে ভয়াবহ লেভেলে বড়লোক হয়ে যায় এই ঘটনার পর থেকে, ঠিক আছে। সো এইটা ছিল ব্যাটল অফ ওয়াটারলু, যেখানে বোথ পার্টিসই ফান্ডেড ছিল এবং উনি জানতো যে কে জিততেছে। সেই অনুযায়ী একটা যুদ্ধের ফলাফল প্রেডিকশন করে সে স্টক মার্কেটকে ম্যানিপুলেট করে, অ্যান্ড দেন লিটারালি 40% প্রফিট। এটা কিন্তু ছোটোখাটো কোনো লাইক পার্সেন্টেজ না, যেটা শেয়ার মার্কেট নিয়ে হালকা হলেও জানেন 40% খুব বড় একটা অ্যামাউন্ট, সেটা সে প্রফিট করে নিয়ে বের হয়ে আসে। এটা ছিল তার একটা ক্ষমতার লাইক বলতে পারেন স্টেপিং স্টোন। এরপরে সে আরও অনেক কিছু করছে, যেমন আচ্ছা একটা জিনিস একটু ক্লিয়ার করি, রথচাইল্ড আমি যখন বলতেছি, এই রথচাইল্ড মূলত কিন্তু একটা ব্যক্তি না, আপনি বুঝতে পারতেছেন আমি একটা টোটাল ফ্যামিলি বা তার বংশধর নিয়ে কথা বলতেছি। সো কে কখন কি করছে এটা জানাটা খুব জরুরি না, আমাদের যা জানা দরকার রথচাইল্ড কি কি করছে। তো সোভিয়েত ইউনিয়নের আন্ডারে একটা সময় যেটা হয়েছিল যে লিটারালি হাফ অফ দ্য ওয়ার্ল্ডস অয়েল, মানে পৃথিবীর অর্ধেক তেল তাদের দখলে ছিল, এবং তারা এই প্রভাব প্রতিপত্তি দেখাইতে পারতেছিল জাস্ট বিকজ তাদের ব্যাকএন্ডে, তাদের ব্যাকআপ হিসেবে রথচাইল্ড ফ্যামিলির ইনভেস্টমেন্ট ছিল। মানে ওরা লিটারালি এতটা পাওয়ারফুল ছিল। তাছাড়া এই যে লাইক এই যে ইহুদি বাহিনী যেগুলো, তাদের ট্রাভেলের জন্য একটা খাল ছিল, সুয়েজ খাল বলে এটাকে, এটা নিয়ে একটু পড়াশোনা করতে পারেন আপনারা চাইলে। লিটারালি তারা সুয়েজ খালের 44% শেয়ার কিনে নিছিল এই রথচাইল্ড ফ্যামিলি। সো এরকম বড় বড় ঘটনা তারা অলরেডি এতদিন টাইমে ঘটায় ফেলাইছে। এই যে ঘটনাগুলো বলতেছি আমরা বলতে বলতে অলমোস্ট 1913 সালের আশপাশে চলে আসছি, আই মিন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের অ্যারাউন্ডে, ঠিক আছে। তো এই টাইমে এসে কিন্তু প্রথম রথচাইল্ড তো জীবিত নাই, তার অনেকগুলো বংশধর কিন্তু চলে আসছে। বাট ইন দ্য মিন টাইম আমি কিন্তু এতক্ষণ পর্যন্ত যা বলতেছি সব হচ্ছে ডকুমেন্টারি টাইপ, অর্থাৎ তার তথ্যগুলো আমি আপনাকে দিচ্ছি যে সে কী কী করছে, কোথায় কোথায় গেছে। সো নিউ ওয়ার্ল্ড অর্ডার জিনিসটা কি, তো বেসিক্যালি 1913 সালের দিকে একটা অ্যাক্ট পাস হয় যেটাকে বলা হয় ফেডারেল রিজার্ভ অ্যাক্ট। এই অ্যাক্ট অনুযায়ী
তারা একটা ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করা শুরু করতে থাকে, যেই ব্যাংকিং সিস্টেমের আওতায় গোল্ড কারেন্সি বলে কিছু থাকবে না, টোটাল কারেন্সি হবে ইউএসডি, যেটার বাস্তব রূপ আমরা দেখি 1971 সালে, যখন আমেরিকার নিক্সন এটা ঘোষণা করে যে আজকে থেকে গোল্ড কারেন্সি বলে কিছু নেই ভাই, তোমার কাছে কত আমেরিকান ডলার আছে সেই অনুযায়ী তুমি টাকা ছাপাইতে পারবা। এটা নিয়ে আমি কিন্তু ওই 3টা প্রশ্নের উত্তরে খুব সুন্দর মতো ব্যাখ্যা করছিলাম যে কতটুকু টাকা আপনি ছাপাইতে পারবেন, টাকা কিভাবে সুদ থেকে উৎপত্তি হয়। তাছাড়া মোয়ামিন ভাইয়ের বই যারা পড়েন, মোয়ামিন পাটোয়ারি ভাই আমার খুব পছন্দের একজন লেখক, তারাও আপনারা এটা নিয়ে মোটামুটি ক্লিয়ারলি জানেন, ঠিক আছে। 1917 সালের দিকে, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আর কি, 1917 সালের দিকে ব্রিটিশ একজন প্রাইম মিনিস্টার লিটারালি এই রথচাইল্ডকে লর্ড রথচাইল্ড আস্তাগফিরুল্লাহ এটা মেনশন করে একটা লেটার লেখেন, যে লেটারে মাত্র 67টা ওয়ার্ড ছিল এবং একটা সিঙ্গেল লেটার ছিল, যে লেটারের মূল মন্ত্র ছিল ইহুদিদের জন্য আমরা একটা আলাদা রাষ্ট্র চাচ্ছি এবং সেটা কিছুই না, ফিলিস্তিন দখল করতে হবে। তখন থেকেই তাদের মেইন ফোকাস ওই প্যালেস্টাইন দখল করা শুরু করা। 1948 সালের দিকে যায় এই ইসরায়েলটাকে তারা স্ট্যাবলিশ করে ফেলে এবং আপনারা জানেন যে এটার এস্টাবলিশমেন্টের পিছনে ফুল ফান্ডিংটা ছিল রথচাইল্ডের, পুরা ফুল ফান্ডিং রথচাইল্ড নিজেরা করতেন। দেন একজন লোক ছিল যে আর কি এই উনি মুসলমান না, বাট দেন এগেইন এই অন্যায়ের এগেনস্টে তিনি কথা বলছেন, সেলুট টু হিম। তার নাম হচ্ছে বার্নাডট। এই বার্নাডট যেটা করেন যে এই যে ঘটনাটা ঘটাইতেছে তারা, যে ফিলিস্তিনের লোকজনকে মেরে টেরে ফেলা, উঠায় ফেলা, সেই 1917 সাল থেকে উনি একটা কাইন্ড অফ বলতে পারেন জাতিসংঘের একটা শান্তি চুক্তি পাবলিশ করার চেষ্টা করেন, যেখানে তিনি বলেন যে 2 স্টেট 1 নেশন, অর্থাৎ 2টা আলাদা রাষ্ট্র হোক, কোনো সমস্যা নাই, এরকম একটা চুক্তি তিনি দেন। এবং এই চুক্তি দেওয়ার লিটারালি 24 আওয়ার্সের মধ্যে তাকে অ্যাসাসিনেট করা হয়, অর্থাৎ তাকে মেরে ফেলা হয়, ঠিক আছে। এবার আসেন আরেকটু আমরা আগের দিকে যাই। আমরা এখন যারা হচ্ছে গিয়ে আমরা বাচ্চা কাচ্চাও আছে, তারাও মোটামুটি এটা জানি যে বেনিয়ামিন নেতানিয়াহু লোকটা কিরকম, যথেষ্ট জঘন্য টাইপের একটা লোক। এটা বলার আগে একটু বলে রাখি, ওই যে বার্নাডটকে যে মারলো ওই লোকগুলাই লিটারালি পরবর্তীতে ব্রিটেনের পিএম মানে প্রাইম মিনিস্টার লেভেলে চলে যায়, কিন্তু মানে তাদের থেকেই প্রাইম মিনিস্টার হয়। অ্যান্ড দেন তাদেরই একজন পরবর্তীতে যার নাম হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু, উনি কি করেন জানেন, উনি লিটারালি এরকম যারা শান্তি চুক্তি করতো বা প্যালেস্টাইনের পক্ষে কথা বলতো, মুসলিম হোক বা যাই হোক না কেন, অর্থাৎ জায়োনিস্টের এগেনস্টে যাই হইতো, সে লিটারালি কয়েকবার পাবলিকলি মানুষজনকে মার্ডার পর্যন্ত করছে, অর্থাৎ হি লিটারালি কিল্ড পিপল পাবলিকলি, এবং এটাকে তিনি বিভিন্ন নাম টাম দিয়ে চালাই দিয়েছেন। এইটা ছিল হইতেছে নিউ ওয়ার্ল্ড অর্ডারটা কিভাবে তৈরি হচ্ছিল বা হাউ দ্যাট অল স্টার্টেড। এখন আমি আপনাকে জাস্ট বলি যে রথচাইল্ড ফ্যামিলিটা আসলে চাইতেছিলটা কি। তো দেখেন এই ছিল হচ্ছে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলছি সব কিছু কিন্তু ইনফো কিংবা বলতে পারেন ডেটা। অ্যাকচুয়ালি রথচাইল্ড ফ্যামিলিটা আসলে এটা বলার কোনো সুযোগ নাই যে রথচাইল্ড ফ্যামিলি নিজে একা এত বড় হয়েছে। এবং ইফ আই সে এটা আপনি জিপিটি থেকে উত্তর পাবেন না, ইভেন জেমিনি থেকে উত্তর আপনি পাবেন না। দ্য থিং ইজ কি জানেন, এই যে আপনি পৃথিবীতে যত যুদ্ধ দেখেন, অনেক বড় বড় রাষ্ট্র লাইক ধরেন আমেরিকা, ইউএসএ, রাশিয়া, এই রাষ্ট্রগুলো পর্যন্ত একটা জায়গায় এক সুতাতে গাঁথা, অর্থাৎ এই যে রথচাইল্ড ফ্যামিলি। এখন যদিও তাদের প্রভাব অনেকটা কমে গেছে, এটার ব্যাখ্যাও আমি ওই যে এপিসোড 1-এ দিছিলাম, যে ধরেন যখন পুরা বিশ্বের মুসলিম উম্মাহ জেনে গেছে যে আমাদের অ্যাকচুয়াল এনিমি হইতেছে রথচাইল্ড, তখন কিন্তু তার এগেনস্টে থ্রেট শুরু হচ্ছে, কাজ আমরা তো ভাই ইমানদার মানুষজন, তাই না? সো অনেকেই আছেন যারা তাদের এগেনস্টে এখন একটা প্রতিরোধ করে তুলবে, স্বাভাবিক। এইটাকে প্রিভেন্ট করছে কেমনে জানেন? প্রিভেন্ট করছে হচ্ছে এই রথচাইল্ড ব্যাপারটাকে লুকাই দিয়ে। অর্থাৎ ওই যে আমি বলছিলাম না সোহাগের প্রশ্নের উত্তরগুলোতে যে হুট করে ব্রিটিশ হচ্ছে বাংলাদেশে মানে বাংলায়, পুরো ভারত বাংলায় এটাতে এত বড় একটা লাইক শাসন ব্যবস্থা কায়েম করে ফেলার পরে ধুম করে কেন ছেড়ে চলে গেল, দেন হুট করে আমেরিকার সাথে বন্ধু হয়ে গেল, আমেরিকা নেক্সট সুপার পাওয়ার হয়ে গেল, তাদের মধ্যে জীবনে গ্যাঞ্জাম হইল না। অ্যান্ড আমি এটাও বলছিলাম যে দেখবেন যে টোটাল নিউ ওয়ার্ল্ড অর্ডারের একটা খুব বেসিক কোর পার্ট হচ্ছে ওরা কিছুদিন পর সুপার পাওয়ার চেঞ্জ করে। অর্থাৎ দেখবেন লাস্ট অ্যাটলিস্ট প্রায় 50 to 70 ইয়ার্স ধরে প্রবাবলি আমেরিকা হইতেছে সুপার পাওয়ার। খুব তাড়াতাড়ি দেখবেন এই পাওয়ারটা শিফট হবে। এটা রিজন হচ্ছে যেন আপনি কখনোই শত্রুকে আইডেন্টিফাই করতে না পারেন। ঠিক একইভাবে রথচাইল্ড ফ্যামিলি আগে যতটা জনপ্রিয় ছিল এখন তাকে এতটা জনপ্রিয় রাখা হয় নাই। এটা এমন না যে সে ফকির হয়ে গেছে, ব্যাপারটা আসলে এরকম না। তাকে লুকায় ফেলানোর চেষ্টা করা হয়েছে এবং একটা শত্রুকে অনেক বড় করার থেকে নিউ ওয়ার্ল্ড অর্ডার বিশ্বাস করে
যে ছোট ছোট অনেকগুলো সূত্র রেখে ফেলো, তাহলে কাউকেই ধরার পসিবল হবে না। এটা হচ্ছে বেসিক কথা আর কি। সো রথচাইল্ড ফ্যামিলিটাকে জানানো খুব দরকার ছিল, এবং তাদেরকে জানলে আমরা হিস্ট্রিটা অ্যাকচুয়ালি বুঝলাম যে ইসরায়েল আর প্যালেস্টাইনের মধ্যে আসলে ঘটনাটা কী ঘটে, অ্যান্ড দেন আফটার দ্যাট ঘটনা কী ঘটবে, আমাদের রিলিজনে কী কী বলা আছে, এগুলো আপনারা সবাই জানেন, এটা নিয়ে আমি আর এখানে বলতেছি না। তবে রথচাইল্ড ফ্যামিলি যে জিনিসটা ছিল, তারা আসলে শুধুমাত্র একটা ফ্যামিলি, ব্যাপারটা এরকম না। আপনি যদি এটা নিয়ে আরেকটু পড়াশোনা করেন তাহলে আপনি একদম ক্লিয়ারলি এই জিনিসটা বুঝে যাবেন যে এরকম অজস্র অসংখ্য ফ্যামিলি আছে যারা আর কি বেসিক্যালি আপনার পুরো ওয়ার্ল্ড ইকোনমিটাকে কন্ট্রোল করতেছে, এবং তারা ডিসগাইজড, এবং তাদের পিছনে তাদেরকে ব্যাক দেয় এরকম একটা সিস্টেম আছে। আপনি সারাদিন জিপিটি করতে পারেন, আমি অ্যাজ আই মেড আ ভিডিও অলরেডি, যে আপনার এআই কিন্তু কখনোই আপনাকে এগুলো নিয়ে রিয়েল কোনো উত্তর দিবে না। অর্থাৎ আপনি সারাদিন এটা নিয়ে সার্চ করতে পারেন, যাই করেন, সবসময় বলবো যে না এরকম ব্যাকআপে কোনো সিস্টেম নাই, বিকজ কেন বলবেন, এটা তো তাদের দ্বারাই তৈরি, তাই না? সো ব্যাখ্যাটা হচ্ছে এটা, এরকম একটা সিস্টেম অলরেডি আছে। অ্যান্ড এই যে রথচাইল্ড ফ্যামিলি, আমি কিন্তু অলরেডি বলছি যে ফেডারেল রিজার্ভ যে অ্যাক্টটা ছিল, দেন 1971 সালের পরে টোটাল ওয়ার্ল্ডটা যখন গোল্ড কারেন্সি থেকে সরে ডলার কারেন্সি বা ইউএসডিতে চলে আসে, তখন থেকে কিন্তু এই সুদি ব্যবস্থার সিস্টেমটা শুরু হয়, এবং এটার পিছনে মেইন ইন্ধনদাতা ছিল হচ্ছে রথচাইল্ড। ইভেন আপনি রথচাইল্ডের যতগুলো সিক্রেট ফাইলস আছে, যতগুলো সিক্রেট ডক আছে, মানে ওইটা যদি জাস্ট খালি মানে প্রথম পেজের লিফলেটটা পর্যন্ত দেখেন, আপনি দেখবেন এখানে ইলুমিনাতির সাইন আছে অথবা ইসরায়েলের সাইন আছে, কিছু একটা আপনি 100% শিওর পাবেন। অর্থাৎ এই লোকগুলাই কিন্তু ইলুমিনাটির প্র্যাকটিসটা করছেন। অর্থাৎ এই যে প্রথম দিকে একবার আমি ছিলাম না, একদম প্রথম গায়ে মেয়ার অ্যামশেল, নাকি মেয়ার অ্যামশেল, এই লোকটার যে 5টা সন্তান ছিল না, এরা যে বিভিন্ন জায়গায় গেছে, এদের কাজটাই ছিল এই জিনিসটাকে তখন নতুন করে, নতুন মডার্ন একটা ওয়ার্ল্ডের আঙ্গিকে প্রচার করে দেওয়া। ইলুমিনাতি, মিউজিক, ব্যাংকিং সিস্টেম, সুদের ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে, লাইক নেম এনিথিং, দে ডিড ইট ভেরি পারফেক্টলি। এইটা ছিল আর কি রথচাইল্ড ফ্যামিলি, অল আই উড সে ক্লাস্টার্ড ইন আ নাটশেল। এই এপিসোডটাতে আমার প্রতি প্রচুর রিকোয়েস্ট আসছিল অলরেডি, যে রথচাইল্ড ফ্যামিলিকে পুরোপুরি এক্সপ্লেইন করে দেওয়া, অ্যান্ড কীভাবে রথচাইল্ড ফ্যামিলি প্যালেস্টাইনকে ইসরায়েলের হাতে বিক্রি করছে সেটা নিয়েও কথাবার্তা বলা, দ্যাট আই অলরেডি সেইড। সো এই আর কি সিক্রেটগুলো। নেক্সট এপিসোডটা কী নিয়ে হবে এটা নিয়ে অবভিয়াসলি আমাদের কমেন্ট সেকশানে জানাবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। অ্যান্ড দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওগুলোতে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।